আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অলরেডি ভারত অ্যাকশন শুরু করেছে, তার মানে ত্রিপুরার সীমান্তে কারফিউ জারি করেছে। এছাড়াও সিলেট সীমান্তবর্তী অঞ্চলেও রাত্রিকালীন কারফিউ জারি হয়েছিল। মানে এই জানুয়ারি মাসের যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সম্ভাবনা আছে। গতকাল সারা দিনে 4টি ঘটনা ঘটেছে। যে ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে যে নরসিংদী পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তের হামলায় মণি চক্রবর্তী নামে এক হিন্দু মুদি ব্যবসায়ী নিহত। দ্বিতীয়ত, চট্টগ্রামে আরেক হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 350 ভরি স্বর্ণ লুটপাট। এরপরে আবার আরেকজন মাছের বরফ কারখানার ব্যবসায়ী এবং তিনি একজন সাংবাদিকও তিনিও নিহত হয়েছেন দুর্বৃত্তের গুলিতে। গুলি করে গলা কেটেছে সেও হিন্দু। এবং সবচেয়ে নৃশংস আরেকটি সেটা হচ্ছে যে হিন্দু এক বিধবা ভদ্র মহিলাকে গণধর্ষণের পরে চুল কেটে ভিডিও করে ভাইরাল করে দেওয়া হয়েছে অনলাইনে। এই ঘটনাগুলো গতকাল সারা দিনে ঘটেছে। 4টায় হিন্দু নির্যাতন, যেগুলো এই মুহূর্তে ভারতের জন্য হটকেক হয়ে গেছে। ভারতের জন্য হটকেক, আর আমাদের বাংলাদেশিদের জন্য দুর্ভাগ্য। যার কারণে আপনারা হেডলাইন এবং ব্যানারে দেখেছেন যে আমি লিখছি যে যে কোনো সময় ঘটতে পারে বড় অঘটন, এবং অঘটনটা কিভাবে ঘটবে এবং কেন ঘটবে সেইটার মূল সারমর্ম আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করছি। কারণ এই অঘটনের যে কোনো মুহূর্তে, মানে এই মাসের ভেতর যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে সার্জিক্যাল স্ট্রাইক, এবং এটা যে কোনো মুহূর্তে হতে পারে, এটা গ্যারেন্টি রাখতে পারেন। শুধু যে 4টা হিন্দু, আজকে 3জন হিন্দু ভদ্রলোক মারা গেলেন এবং একজন হিন্দু ভদ্র মহিলা গণধর্ষণ হয়েছেন, সেটার উপর না। এই যে কারফিউ গেল গত পরশুদিন, যে কারফিউ দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে আপনাদেরকে আরও কিছু যে নিউজগুলো বলছি, এগুলো পুরোটা শোনার পরেই আপনারা বুঝে যাবেন যে কাহিনীটা আসলে কি হচ্ছে এবং কি হতে চলেছে। এটা বুঝতে মনে হয় আপনাদের তখন আর কষ্ট হবে না। তো আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে এই পর্যন্ত, তাদের সকলকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের এই কথাগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আরও সাবস্ক্রাইব করুন প্লিজ। পরবর্তী আজকে যেই জন্য আবার আরেক রকম ভিডিও, যেটা যে কোনো মুহূর্তে অঘটনটা কি ঘটছে জানেন? বাংলাদেশ ভারত সীমান্তে, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে আসাম এবং ত্রিপুরা এই দুই রাজ্যে 11 জন জঙ্গি ধরা হয়েছে। আর এই জঙ্গি যারা, মানে ভারত সীমান্তের কাছে যে জঙ্গি, এরা হচ্ছে যে ইসলামী ইমাম মাহমুদ কাফেলার একটি অংশ। ইমাম মাহমুদ কাফেলাটার প্রতিষ্ঠা কিন্তু বাংলাদেশে হয়েছে 2023 সালে। এই ইমাম মাহমুদ কাফেলার অনেককে ধরা হয়েছিল বাংলাদেশে, এবং সেই জঙ্গি সংগঠনেরই 11 জন বর্তমানে ভারতের ত্রিপুরা এবং আসাম রাজ্যে ধরছে। তো ভারত বাংলাদেশ সীমান্তের চতুর্দিকে নিরাপত্তা বলয় অলরেডি তৈরি করেছে ভারতের বিভিন্ন অঞ্চলের গোয়েন্দারা, প্রশাসনিক যে কর্মকর্তারা আছে, এরা কিন্তু সার্বক্ষণিক চোখ রাখছিল। আর এই চোখ রাখার কারণেই এই নতুন জঙ্গি কাঠামো, যেটা মানে ইমাম মাহমুদ কাফেলা, এই কাফেলার আপনার 11 জনকে বিএসএফ ধরছে, এবং বিএসএফ সরাসরি তথ্য উপাত্ত এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই 11 জনকে ধরছে, এবং 11 জনকে ধরার সাথে সাথে এটা বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে রাতেই। আর এই ঘটনা ঘটছে আপনার 28 তারিখ দিবাগত রাত, মানে 29 তারিখ পড়ে গেছে। আপনাদের নিশ্চয় মনে আছে যে 29 তারিখে খালেদা জিয়ার মৃত্যু ডিক্লারের আগেই ঢাকা থেকে আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসেডার আছে, ওনাকে জরুরি তলব করেছিল বাংলাদেশ। এই জরুরি তলবের মূল কাহিনীটা ছিল যে এইটা, যে এই যে যেই 11 জনকে ধরছে, তার মধ্যে 3জন বাংলাদেশি, বাকিরা ওইখানকার মুসলমান গোষ্ঠী, যাদেরকে বাংলাদেশ সে সন্ত্রাসী গোষ্ঠীগুলা
মিনিমাইজ, আপনার কম্প্রোমাইজ করছে যে মানে ভারতে একটা গন্ডগোল লাগার জন্য। আর আসাম ত্রিপুরায় আমাদের বাংলাদেশের আইএমকে নেটওয়ার্ক যেটা মানে ইমাম মাহমুদ কাফেলার যে নেটওয়ার্ক, এটা আসাম এবং ত্রিপুরাতেও আছে। ওখানকার কিছু মুসলমানকে এরা অ্যাড করছে, করে এই কাহিনীটা যে ওখানে আসাম এবং ত্রিপুরাতে একটা ইসলামিক বিপ্লবের মতন ঘটানোর জন্য, যেটা সব বারবার আমাদের এই যে বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন ওই যে এনসিপি আলারাও বলছিল। আপনারা জানেন যে এনসিপি আলারাও বলছিল যে আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের এই সহযোগিতা করবো, এদেরকে দেশে আনবো, এদেরকে দেশে রাখবো, এদেরকে এই করব, ওদের প্রশিক্ষণ দিব। এখন যেটা বিএসএফ যেটা বের করেছে সেটা হচ্ছে যে আপনার এই যে 11 জন ধরছে, এবং এই 11 জনের মধ্যে যে 3 জন বাংলাদেশি, এবং বাংলাদেশে এদের যে নেটওয়ার্ক আছে এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এবং আপনার জেএমবির সাথে সম্পর্ক। এই ইমাম মাহমুদ কাফেলা হচ্ছে যে জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বিত গঠিত আইএমকে একটা সংগঠন। আর এই সংগঠন দ্বারাই তারা চালাইতে চাচ্ছে একটা কাহিনী। এবং ওখানে যে 2 জন বাঙালি ধরা হয়েছে, 3 জন, তার মধ্যে একজনের নাম হচ্ছে ওমর, আরেকজনের নাম হচ্ছে খালেদ। খালেদ এবং ওমর এরা স্বীকার করেছে যে গত 1 বছর যাবৎ ইন্ডিয়ার কিছু সন্ত্রাসী গ্রুপকে ওরা কাজ করছে, এবং বাংলাদেশের কিছু ছেলে পেলে আছে জিহাদি মনোভাবপূর্ণ, এদেরকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাবেক সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং বর্তমান সেনাবাহিনীতে অবস্থিত কিছু কর্মকর্তা মিলে ট্রেনিং দিয়েছে। আর ট্রেনিংয়ের সময় তাদের কাছ থেকে যেসব অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রশস্ত্র নিয়ে ইন্ডিয়া থেকে, সরি, যে অস্ত্রশস্ত্র তারা ইন্ডিয়ায় ঢুকছিল, সেগুলোরও অনেকগুলো অস্ত্রশস্ত্র অলরেডি উদ্ধার করছে হচ্ছে যে বিএসএফ। আর এই নেটওয়ার্কের পুরাটার শিকড় হচ্ছে যে বাংলাদেশ। মানে এরা বাংলাদেশে হচ্ছে যে মূল কাহিনী এই নেটওয়ার্ক, এবং সীমান্ত পার হইয়া রেডিক্যাল কার্যক্রম চালাচ্ছে ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করো। এবং এই 2 জন এবং খালেদ ওমর এবং খালেদ 2 জন যারা ওই 11 জনের সাথে গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়াতে, এই 2 জন এইটাও স্বীকার করছে যেখানে পাকিস্তানের আইএস কর্মকর্তারাও ট্রেনিং দিছে পার্বত্য চট্টগ্রামে প্রায় 650 জিহাদি মৌলবাদী গোষ্ঠীকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর মধ্যে রোহিঙ্গা আছে কিছু, আর বাঙালি আছে ম্যাক্সিমাম। এর মধ্যে 80% বাঙালি, 10% রোহিঙ্গা এবং 10% ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের কিছু সন্ত্রাসী গোষ্ঠী। এদেরকে আইনা ওই যে আপনার ইন্ডিয়ার 2-3টা ওই সাইডের যে সন্ত্রাসী গোষ্ঠী, এদেরই নিয়ে নাকি এই ট্রেনিং ক্যাম্প চালু করছে। তার মধ্যে এটা সবগুলোই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এটা শিওর করছে, এবং সাথে আছে আপনার কিছু বর্তমান কর্মকর্তা। আপনারা সবাই জানেন যে ত্রিপুরার পার্বত্য চট্টগ্রাম জনসংযোগ সমিতি আছে, পিসিজেএসএস, এরা সশস্ত্র। এবং 2024 সালে 13 জন সদস্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর ধরা পড়ে, যাদের অনেকেই সশস্ত্র সংঘর্ষে আহত অবস্থায় ছিলেন 2024-এর লাস্টে, মানে নভেম্বর ডিসেম্বরের দিকে, এটা 2024-এ। এবং গত পরশুদিন ধরা, এই 29 তারিখে ধরা গেছে আরো 11 জন। এবং এরা সবাই হচ্ছে যে আদর্শিক উগ্রবাদী, এবং এই যে আপনার গাজবাতুল হিন্দের জন্য এরা খুব প্রস্তুতি নিয়ে রাখছে যে ওরা গাজবাতুল হিন্দ করবেই। এই হচ্ছে যে এই যখন অবস্থা, তখন ভারত কিন্তু অলরেডি এটা বাংলাদেশকে জানাইছে। এবং ওখানে যারা জঙ্গি আপনার যাদেরকে ধরছে, তার মধ্যে বাংলাদেশি যে 3 জন, 2 জনের নাম জানা গেছে, ওমর এবং খালেদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রের ছবিগুলো আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। এই অস্ত্র উদ্ধার হয়েছে এবং তার রেডিক্যালাইজেশন করে ইন্ডিয়াতে একটা বিশাল নেটওয়ার্ক করে একটা গন্ডগোল করতে চাইছে। আর ইন্ডিয়া এই জিনিসগুলো সব অলরেডি তাদের বিভিন্ন মিডিয়া সহ আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরছে। এইদিকে গতকাল সারাদিনে যে 4 জন হিন্দু মারা গেল, 3 জন হিন্দুকে মেরেই ফেলা হয়েছে, আর একজন মহিলাকে গণধর্ষণ করে চুল কেটে রাস্তায় বেঁধে রেখে ভিডিও করা হয়েছে, এগুলো অলরেডি সারা পৃথিবীতে জানে। তার মানে ইন্ডিয়ার হাতে অস্ত্র আমরা তুলে দিচ্ছি একের পর এক, এবং যে কোনো মুহূর্তে ইন্ডিয়া এখন কাউন্টার অ্যাটাক করতে পারে বাংলাদেশকে। এবং সেটা যদি আপনার ভেনিজুয়েলার মতো হয়, কারো কিছু করার নেই।
বা আপনার রাশিয়ার মতো হয় যে ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে দিছে, সেরকম হলে কারো কিছু করার নেই। যার কারণেই আপনার ত্রিপুরা সীমান্তে টোটাল আপনার কারফিউটা জারি করছে। কারণ হচ্ছে যারা সমস্ত খবর সমস্ত কিছু নিয়েই এটা করছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী নাকি অস্ত্র শস্ত্র সহ বর্ডার ক্রস করার জন্য এই জঙ্গিগুলোকে সহযোগিতা করছে। এখন এটা এমন একটা অবস্থা যে ত্রিপুরার গোমতী ও ধলাই জেলা সরাসরি কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সঙ্গে এবং দীর্ঘদিন যাবৎ সশস্ত্র উত্তেজনা চলছে। এবং আপনার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইউপিডিএফ যেটা, আবার আপনার এখানে এই যে ওমর আর খালেদ কিন্তু সরাসরি ইউডিপি এর নেটওয়ার্কে ছিল ওরা। এবং ইউপিডিএফ কোনটা? ইউপিডিএফ যেটা আমাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে। যে ইউপিডিএফ তো অবশ্য চারটা, আপনার ভারত ইয়েতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে চারটা গ্রুপ আছে। জেএসএস আছে, সন্তুল আর্মার গ্রুপ, ওটা অবশ্য এখন নিষ্ক্রিয়। জেএসএস সংস্কারপন্থী গ্রুপ, ওরা এখন অস্ত্র হাতে নিছে। ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ, ওরাও অস্ত্র হাতে। ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ, ওদের কাছেও অস্ত্র আছে। কুকিচিনের কাছেও অস্ত্র আছে। এবং ইউপিডিএফ আরেকটা আছে যেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে, সেনাবাহিনী প্রশিক্ষণ দেয়, সেনাবাহিনীর সদস্যরা ওই ইউপিডিএফ এর নাম দিয়ে বাকিগুলোরে মারে। সেই সেনাবাহিনীর অংশটা, সেনাবাহিনীর সেই লোকগুলাই এখন এই ইউপিডিএফে ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ঢুকার চেষ্টা করতেছে এবং সেখানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই রিপোর্টটা পাওয়ার পরে এবং এই 11 জন ধরার পরে, এবং যে দুজন বাংলাদেশের নাম বললাম, ওমর এবং খালেদ যখন সরাসরি স্বীকার করলো যে ওরা ইউপিডিএফ এর অরিজিন কর্মী, এখন আইএমকে নেটওয়ার্কের সাথে যুক্ত, যেটা আপনাদের বললাম যে ইমাম মাহমুদ কাফেলা, এই সবগুলো জানার পরে এবং তারা এটাও স্বীকার করলো যে তাদের ট্রেনিং সমস্ত কিছু বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হয়, এবং 1 বছর ধরে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক 25 জন সেনা কর্মকর্তা বাই রোটেশন এদেরকে ট্রেনিং দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভেতরে, এবং ট্রেনিং দিয়ে তাদেরকে ইন্ডিয়ার দিকে পাঠানো হচ্ছে। এগুলো সব রিপোর্ট অলরেডি বাংলাদেশ সরকারের কাছে আছে, যেটার ভয়ে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে ডাকছিল, কারণ এই ঘটনা যখন চাউর হয়ে যাবে হয়তো অ্যাম্বাসির উপর আক্রমণ হইতে পারে। আবার ইন্ডিয়া হয়তো সমস্ত অ্যাম্বাসির সবগুলো ধরে ফেলতে পারে ওইখানে, এবং যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক এ পার্বত্য চট্টগ্রাম সহ ওই যে ঢাকা শহরে সেনাবাহিনীর একটা আছে না, ক্লাব আছে না, কি জানি ক্লাব, সেনা ক্লাব না কি, ওইটার ভিতরেও যে কোনো মুহূর্তে চালাইয়া দিতে পারে অ্যাটাক। এবং এই গ্রুপ পুরাটা কে চালনা করতেছে, পয়সা করে দিচ্ছে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর অংশ, এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এখানে টাকা পয়সা এবং অস্ত্রশস্ত্র দিচ্ছে। এই খবরের পরেই ইন্ডিয়ার নড়ে চড়ে বসছে, এবং এই জন্যই বলছে আপনাদের যে কোনো মুহূর্তে, মানে এই জানুয়ারি মাসের যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সম্ভাবনা আছে। দেখতে থাকুন কি হয়, এবং আমার কাছে যখনই যা নিউজ আসবে আপনাদের জন্য উন্মুক্ত নিয়ে আসবো তৎক্ষণাৎ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিয়ন্ত্রিত নির্বাচনের প্রাথমিক পর্বে দেখা যাচ্ছে তুগলকি কারবার। সবার জন্য সমান সুযোগ তো দূরের কথা, রিটার্নিং কর্মকর্তার সামনে ঘাট ধাক্কা দেওয়া হচ্ছে প্রার্থীকে। কিংস পার্টির নেতারা দিচ্ছেন হুঙ্কার, জামাত প্রার্থীর সমর্থকেরা হুমকি দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তাকে। আবার বিএনপির 7 খুন মাফের অভিযোগও পাওয়া যাচ্ছে। ভোটের আগেই বিজয়ী নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তারেক রহমান। ব্যবসায়ী নেতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবাই ছুটছেন তার সান্নিধ্য পেতে। মূলধারার সংবাদ মাধ্যমগুলো খোলাখুলিভাবে বিএনপির পক্ষে প্রচারেও নেমেছে। এমন অবস্থায় ভোটের মাঠ সমতল রাখার দায়িত্ব যাদের, সেই নির্বাচন কমিশন আছে দিবানিদ্রায়। অভিযোগ উঠলেই শোনা যাচ্ছে গদ বাধা সাফাই, আছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। মনোনয়নপত্র জমা এবং বাছাই পর্বে যেসব নজির তৈরি হয়েছে তাতে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সামনের দিনগুলো আরো কি নজির গড়ে, ভোট রেখে সেদিকেই নজর পুরো দেশের। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। বলা হয়েছিল এটি হতে যাচ্ছে দেশের ইতিহাসের সেরা এবং উৎসবমুখ নির্বাচন। তবে ভোটের মাত্র 5 সপ্তাহ আগেও তার লেশমাত্র ছাপ নেই সারা দেশে।
এর বদলে মনোনয়নপত্র জমা এবং বাছাই নিয়ে ভেলকিবাজি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ জানাচ্ছেন বিস্ময়, কেউ করছেন কৌতুক। কাগজে কলমে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী পরিবেশ রক্ষার সব দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে গত কয়েকদিনের চিত্র বলছে সরকারের মিত্র দলগুলোর যা খুশি তাই আচরণের মুখে অসহায় নির্বাচনী কর্মকর্তারা। দলগুলোকে নিয়ন্ত্রণে রাখা তো দূরের কথা, তাদের দাপটে নাভিশ্বাস উঠেছে সবার। রিটার্নিং কর্মকর্তাদের সামনে সরকারের মিত্র দলের নেতাদের দাপট দেখানোর বেশ কিছু ঘটনা এসেছে সংবাদ মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কুড়িগ্রামের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে নাজেহাল করার ঘটনা। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় বাতিল করা হয় কুড়িগ্রাম ৩ আসনে জামাত প্রার্থী মাহবুবুল আলম সালেহের মনোনয়নপত্র। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ৪ ডিসেম্বর এই ঘোষণা দেয়া মাত্র তেতে ওঠেন জামাত প্রার্থীর সমর্থকেরা। অন্নপূর্ণাকে কুড়িগ্রামে থাকতে না দেওয়ার হুমকি শুধু দেওয়া হয়নি, তাকে ভারতের দালাল এবং ইসকন সদস্য বলেও অভিযুক্ত করা হয়। ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায় বিব্রত জেলা প্রশাসক পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। জেলা প্রশাসন জানায় দ্বৈত নাগরিকত্বের অভিযোগ যাচাই বাছাইয়ের সময় মাহবুবুল আলম সালেহের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য এরপর ৪ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। তবে এই সময়ের মধ্যে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের সুনির্দিষ্ট প্রমাণপত্র জমা দিতে পারেননি, আর তাই বাতিল করা হয় তার মনোনয়নপত্র। জেলা প্রশাসক তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয়া মাত্র উচ্চস্বরে হইচই শুরু করেন জামাতের সমর্থকেরা। কদর্য এবং সাম্প্রদায়িক ভাষায় আক্রমণ করেন অন্নপূর্ণা দেবনাথকে। এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও জামাতের কয়েকশো কর্মী জড়ো হয়ে বিক্ষোভ করেন। প্রশাসনের পক্ষ থেকে আপিল করার সুযোগ থাকার বিষয়টি জানানো হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে জেলা প্রশাসকের চত্বরে দীর্ঘ সময় অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের অপসারণের দাবি সহ বিভিন্ন স্লোগান দেন। এ ধরনের ঘটনা নির্বাচনী আইনে শাস্তিযোগ্য হলেও বিস্ময়করভাবে মুখে কুলুপ এঁটেছে নির্বাচন কমিশন। শুধু কুড়িগ্রামে নয়, আরো বেশ কয়েকটি জেলায় চরম বিশৃঙ্খলা হলেও ইসির ভূমিকা ঠুটো জগন্নাথের মতো। মানিকগঞ্জের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সামনেও ঘটে ন্যাক্কারজনক ঘটনা। জেলা প্রশাসকের সামনে বিএনপি সমর্থকেরা চড়াও হন এক স্বতন্ত্র প্রার্থীর উপর। তাকে অনেকটা গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। মানিকগঞ্জ ৩ আসনের মনোনয়ন যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন। একই সময় বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলে আপত্তি জানান আতা। তিনি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মামলা ও অনিয়ম সংক্রান্ত প্রমাণপত্র তুলে ধরার চেষ্টা করেন, তবে তাকে কথা বলার সুযোগই দেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। এরপর কক্ষ থেকে বের হওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী আতার উপর ঝাঁপিয়ে পড়েন বিএনপির প্রার্থীর সমর্থকেরা। অকথ্য ভাষায় গালিগালাজ এবং ধাক্কাধাক্কি শুরু হয়। পুরো সময় নীরব ভূমিকায় ছিল প্রশাসন। ভিডিওতে দেখা যায় একজন প্রার্থীর জন্য সর্বোচ্চ নিরাপদ হিসেবে বিবেচিত জায়গাতেই অনেকটা মবের শিকার হন আতা। এই ঘটনার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সংবাদ মাধ্যমে এসেছে খবর। তবে শীতল বাতাসে শীত নিদ্রায় থাকা ইসির কর্তাদের কাছে একদিন পরেও পৌঁছায়নি হেনস্থার বার্তা। মানিকগঞ্জ থেকে সড়কপথে ঢাকার দূরত্ব ৬০ কিলোমিটারের কম, তবে ২৪ ঘন্টাতেও এই পথ পাড়ি দিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে আতাকে হেনস্থার খবর পৌঁছেনি। এ বিষয়ে ৫ জানুয়ারি সাংবাদিকেরা ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে প্রশ্ন করেছিলেন। জবাবে তিনি জানান তার কানে খবরটি আসেনি। এরকম কোনো অসঙ্গতি হয়ে থাকলে রিটার্নিং কর্মকর্তা দেখবেন। অনেক স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, সমর্থকদের স্বাক্ষর নেওয়ার সময় তারা মারধরের শিকার হয়েছেন। তাদের নিরাপত্তাহীনতা দূর করতে কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাসও আসেনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবেও ইসি সচিব দিয়েছেন গদ বাঁধা উত্তর, তার কানে এটা আসেনি। দর্শক, নজিরবিহীন বিভিন্ন দৃশ্যে নির্বাচনের মাঠ নিয়ে সমালোচনা কৌতুকের ঝড় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফেনী ৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন গৃহীত হওয়ার আনন্দে পুলিশ সদস্যের হাত তালি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
ফেনী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক 4 জানুয়ারি মিন্টুর মরণ গৃহীত হওয়ার ঘোষণা দেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে হাততালিতে অংশ নেন পুলিশের এক সদস্য। নিজেকে সামলে রাখতে না পারার ঘটনা পরে অবশ্য বুঝতে পেরেছেন, তাই জিভে কামড় দিতেও দেখা যায় তাকে। ভাইরাল 30 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলছেন, আব্দুল্লাহ মিন্টুর দ্বৈত নাগরিকত্ব ছিল, তবে গত বছর 9 ডিসেম্বর তিনি দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। প্রমাণ হিসেবে নাগরিকত্ব বাতিলের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসে আবেদন করার তথ্য দিয়েছেন। এই কারণে তার মনোনয়নপত্র বৈধ। ঘোষণার সঙ্গে সঙ্গে রিটার্নিং কর্মকর্তার পেছনে দাঁড়ানো পুলিশ সদস্য করতালি দেন। দর্শক, এমন বহু ঘটনা এরই মধ্যে ইতিহাসের অংশ করে দিয়েছে অধ্যাপক ইউনূস সরকারের আমলের নির্বাচনকে। তার নিয়োগকর্তা হিসেবে পরিচিতরাও মাঠে দেখিয়ে যাচ্ছেন দাপট, এমনকি আঙ্গুল তুলে শাসাচ্ছেন প্রধান প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের। কুমিল্লায় 2 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় এনসিপির হাসনাত আব্দুল্লাহ আঙ্গুল তুলে শাসনের একটি ভিডিও নিয়েও চলছে ব্যাপক আলোচনা। হাসনাত তার কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সামনে বেঁধে যায় ব্যাপক গন্ডগোল। এক পর্যায়ে রক্তচক্ষু হাসনাতকে আঙ্গুল তুলে শাসাতেও দেখা যায়। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান এক পর্যায়ে নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করতে বলেন। তবে যাচাই বাছাই শেষে দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে প্রশাসনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ তোলেন হাসনাত। বলেন, প্রশাসন মনে হচ্ছে বিএনপির দিকে ঝুঁকে গেছে। এদের দ্বিচারিতামূলক আচরণে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। হাসনাত যখন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কা জানাচ্ছিলেন, ঠিক তখনই রংপুরে তার দলেরই আরেক নেতা আক্তার হোসেন জাতীয় পার্টিকে ঠেকানোর দাবি তুলেছেন। রংপুর 4 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় তিনি জাপা প্রার্থীর বিরুদ্ধে তোলপাড় শুরু করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় তুমুল হট্টগোল ও চিৎকার। রংপুর 4 আসনে আক্তারের পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মাহবুবুর রহমান। রিটার্নিং কর্মকর্তা মাহবুবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা মাত্র তোপে ফেটে পড়েন আক্তার ও তার সমর্থকেরা। চেয়ার থেকে দাঁড়িয়ে জাতীয় পার্টির প্রার্থীকে স্বৈরাচারের দোসর বলে চিৎকার শুরু করেন। আক্তারের দাবি, জাতীয় পার্টিকে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া যাবে না। ঢাকায় 4 ডিসেম্বরও একই দাবি তুলে বলেন, যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য সুযোগ করে দেওয়া। সব মিলিয়ে নির্বাচনের প্রাথমিক পর্বে যে যার মতো গায়ের জোরে মাঠের নিয়ম ঠিক করে দিচ্ছেন। অবশ্য এসবের কিছুই চোখে পড়ছে না নির্বাচন কমিশনের। তাদের কাছে নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি বেশ সন্তোষজনক। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন 5 জানুয়ারি দাবি করেন, সবকিছু ঠিকঠাক চলছে। বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে উপহার দেওয়া সম্ভব। বর্তমান নির্বাচনের পরিবেশ মোটের উপর সন্তোষজনক। দর্শক, প্রধান নির্বাচন কমিশনার 12 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্বাচনের নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে তফসিল ঘোষণার পরদিনই ঢাকায় গুলিবিদ্ধ হন স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। এর 2 দিনের মাথায় হাদির উপর হামলা বিচ্ছিন্ন এবং স্বাভাবিক দাবি করে তোপের মুখে পড়েছিলেন সিএসি। ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়ার পর একটি জোড়াতালি ব্যাখ্যাও দেয় নির্বাচন কমিশন। তবে শেষ সময় পরিষ্কার হয়ে যায় ইসির অবস্থান। আবার মনোনয়নপত্র জমা এবং যাচাই বাছাইয়ের সময়কার তুগলকি কাণ্ডের পরেও সব স্বাভাবিক থাকার দাবি নতুন করে প্রশ্নবিদ্ধ করছে ইসিকে। তাদের ঠিক আছে মনে করিয়ে দিচ্ছে প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া সেই বিখ্যাত ছড়ার লাইনগুলো। মেঘে মেঘে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটা শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্যে দিয়ে এবং
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার মধ্যে দিয়ে চারদিকে বিএনপির একটা কেমন যেন জয় জয়াকার। ধরুন নির্বাচনের ধারা একতরফামূলক, আগে আওয়ামী লীগের ঘরানার লোকজন ইলেকশন করেছে, এবার বিএনপির ঘরানার লোকজন ইলেকশন করছে। মানে আওয়ামী লীগ বৃহত্তর জোট করলে যা হতো তাদের নিয়ে তারা থাকতো, বিএনপি বৃহত্তর জোট করলে যারা হয় সেই তারা এখন ইলেকশন করছে। কিন্তু এর মধ্যে দিয়েও ইন্ডিভিজুয়ালি যদি বলেন তাহলে তারেক রহমান দেশে ফেরার মধ্যে দিয়ে সবকিছুই তারেক রহমানের কন্ট্রোলে, কপচারে, এবং যেটা অনেকটা পরোক্ষভাবে বিএনপি দেশ চালাচ্ছিল এরকম একটা সিচুয়েশন, সেটা আরো প্রকোপ ধারণ করেছে। এবং তারেক রহমান দেশের মাটিতে পাড়া দিয়েছেন, আর সাথে সাথে পুরো প্রশাসন অনেকটাই বিএনপির দিকে হেলে পড়েছে, যেটা এনসিপি এবং জামাতের নেতারা বলছেন। সেই সময় বিএনপি জয় জয়কারের বার্তাকে আরো শক্তিশালী হিসেবে আমাদের কাছে পৌঁছে দেয় যখন জরিপের ফলাফল অনেক অনেক পার্থক্য হয় জামাত এবং বিএনপির ভোটে। আমি জরিপের বাইরেও যদি আপনাদেরকে কথা বলি, জামাতে ইসলামী তার প্রতিদ্বন্দ্বী যে অংশ, বিএনপির সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা করার মতন বাস্তবতা এখনো তৈরি হয়েছে কিনা এটা অনেক বড় বিষয়। এর বাইরে ধরেন জাতীয় পার্টি, তারপর আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই টাইপের দলগুলোর মধ্যে জামাত ইসলামী তার মানে এই বি শ্রেণীর, বি গ্রেডের দলগুলোর মধ্যে জামাত এক নম্বরে। কিন্তু ভোটের সে বড় মাঠে খেলতে গিয়ে বিএনপি এবং জামাতের পার্থক্য, বিএনপি এবং জামাত এবং আওয়ামী লীগের পার্থক্য, এটা মোটামুটি আকাশচুম্বী পার্থক্য। কতটা ঘুচিয়ে এসছে। হ্যাঁ, বিএনপির বহু বদনামির ভাগী হয়েছে, বিএনপি বহুভাবে মানুষের ত্যক্ত বিরক্তের কারণ হয়েছে, বহুভাবেই তার যে 5 আগস্ট পরবর্তী যে স্রোত, সেই স্রোত বাধাগ্রস্ত হয়ে জনসমর্থনের দিক থেকেও হোঁচট খেয়েছে। কিন্তু তারপরেও কি জামাত বিএনপিকে ধরে ফেলেছে? আমাদের সামনে একটা জরিপ, সেই জরিপের ফলাফল বলছে বিএনপিকে ভোট দিতে চায় 70% মানুষ, জামাতকে 19%। মানে পার্থক্যটা এখানে প্রায় 50%। এবং বাস্তবতার নিরিখে এটা মিলে যায় কিনা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে এক জরিপ প্রতিবেদন উঠে এসেছে। এই জায়গাটা একটু দ্বিমত করি আমি। দেশের 70% মানুষ বলতে মানে যারা ভোট দিতে চায়, এই যে বিএনপি জোটের যে মানুষ তাদের মধ্যে 70%। কিন্তু এবার যারা ভোট দিবেন, মানে এতদিন যারা ভোট দিতে বঞ্চিত ছিলেন তারা এবার ভোট দিবেন, আর এতদিন যারা ভোট দিয়েছেন এত বছর তারা এখন ভোটের বাইরে থাকবেন। ব্যাপারটা অনেকটা এরকম না? অন্যদিকে জামাতে ইসলামীর পক্ষে জনমত পাওয়া গেছে 19%। বেসরকারি উন্নয়ন সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD পরিচালিত জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। এটা প্রকাশ করা হয়েছে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। দেশের 300টি সংসদীয় আসন থেকে সরাসরি 20,495 জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের 20 ডিসেম্বর থেকে চলতি বছরের 1 জানুয়ারি পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। তার মানে জরিপের দিক থেকে অনেক বড় পরিসরের একটা জরিপ। সেই জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের উত্তরে 70% ভোটার বিএনপির পক্ষে মত দিয়েছেন, 19% ভোটার জামাতে ইসলামীকে বেছে নিয়েছেন। এছাড়া 2.6% মানুষ ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, মাত্র 2.6, এবং 5% মানুষ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। মাত্র 0.2% মানুষ ভোট দেবেন না বলে জানিয়েছেন। কিছুটা জরিপে প্রশ্ন জায়গায় আমরা নিশ্চয়ই এটা বাস্তবতা কি সেটা দেখতে পাবো হচ্ছে আগামী নির্বাচনের দিন, যে কত শতাংশ সত্যিকার ভোট কাস্টিং, মানে নির্বাচন কমিশনের হিসাব না। আমরা এর আগে যেরকম দেখেছি, যে চিলের চোখে দেখেছি, সেই চিলের চোখে কোন দল সরকার গঠন করবে এই প্রশ্নের 77% উত্তরদাতা বিএনপির কথা বলেছেন এবং মাত্র 17% জামাতের পক্ষে মত দিয়েছেন। নির্বাচনে কে জিতবে এমন প্রশ্ন উত্তরে 74% মানুষ বিএনপির জয়ের কথা বলেছেন। 18% ভোটার মনে করেন জামাত ইসলামী জিতবে এবং 1.7% মানুষ এনসিপি জয়ের সম্ভাবনা দেখছেন। 1%-এর কিছু বেশি মানুষ জাতীয় পার্টিও জিতবে বলে মনে করেন। অংশগ্রহণকারীদের গত নির্বাচনে কাকে ভোট দিতে চেয়েছেন জানতে চাওয়া হলে 35% জানান তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। অন্যদিকে 27% আওয়ামী লীগ এবং 5%-এর বেশি মানুষ জামাত ইসলামীকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। জরিপের চুম্বক অংশটার জন্য অপেক্ষা করছিলাম। গত নির্বাচন যদি ফেয়ার নির্বাচন হতো, মানে 24-এর নির্বাচন যদি ফেয়ার নির্বাচন হতো, বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন 35% মানুষ। কোনো দ্বিধা নেই, বিশ্বাস করতে কোনো দ্বিধা নেই।
আওয়ামী লীগকে তখনও ভোট দিতে চেয়েছিল 27% মানুষ, বিশ্বাস করতে দ্বিধা নেই। আর 5% মানুষ জামাতকে, এটাও বিশ্বাস করতে দ্বিধা নেই। এটার এতটা আকাশ পাতাল পার্থক্য হলো যে এবার বিএনপি 70%, মানে গতবার যারা দিতে চেয়েছিলেন তার ডাবলে উঠে গেছে। এই ডাবল হওয়াটা কি আওয়ামী লীগ মাঠের বাইরে থাকা বা জরিপের কোনো ফাঁক ফোকর রয়েছে কিনা, জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন রয়েছে কিনা? দেশের বাইরে ভোটাররা ভোট দিচ্ছেন, তাদের কাছে পোস্টাল ভোটার ব্যালট পেপার পৌঁছে গেছে অনেক জায়গায়, এবং সেই ভোটগুলো একটা বড় বড় সংখ্যক ভোট, সেই ভোট যোগ হলে পরে এবং একতরফা নির্বাচনে মানুষের প্রতিফলন, মানুষের ইচ্ছার প্রতিফলন কতটা পাওয়া যায় সেই বিষয়গুলো নিশ্চয়ই জরিপের ইন্টারনালি আছে কিনা জানি না, যেহেতু পূর্ণাঙ্গ প্রকাশ করা হয়নি, কিন্তু কোথাও না কোথাও থাকতে পারে। ফলে এই কথা চোখ বন্ধ করে কি গ্যারান্টি দেওয়া যায় যে সারা দেশের 18 কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসাবে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়? ভালো থাকবে।